সে রেলে তো বড় চাকরি করে বলরাম বলে, তার এক বন্ধু সে বিদেশে ছিল অনেকদিন, সে এখন ইন্ডিয়াতে ফিরে এসেছে, ভারতবর্ষে ফিরে এসে আমাকে হলদিয়াতে তখন কাউন্সিলর হওয়ার জন্য অনেকবার বলেছে, কাউন্সিলরের চেয়ারম্যান করে দিত ভোটে দাঁড়ানো, এবং কমিউনিস্ট পার্টি এখন ভোটে দাঁড়ায়। উৎসবটা হচ্ছে পশ্চিমবাংলার রাঢ়ভূমি 8টা অঞ্চল বলেছিলাম, আর ঝাড়খণ্ডের ধানবাদ, রাঁচি এবং জামশেদপুর, এই অঞ্চলটাকে বলে রাঢ় অঞ্চল। এটা হচ্ছে চুয়ার বিদ্রোহের ভূমি। চুয়ার শব্দটির অর্থ হচ্ছে বদমাইশি। হ্যাঁ, ব্রিটিশরা এই আদিবাসী বিদ্রোহকে চুয়ার বিদ্রোহ, বদমাইশি বিদ্রোহ দিয়েছিল। এই অঞ্চলের যে প্রাচীন সংস্কৃতি, যা প্রায় লুপ্ত হতে বসেছে, যে আঙ্গিকগুলো, সেইটা নিয়ে 3 দিনের উৎসব হচ্ছে জয়দেবে, রাঢ় উৎসব নাম দিয়ে। তোমরা যদি যেতে চাও তাহলে আমাকে জানাবে, টাকার বন্দোবস্ত করতে হবে। তো খুব বিলাস, জয়দেব তো তুমি জানো, কিন্তু মেলা যেখানে সেখানে বারোয়া গেস্ট হাউস, অতি আধুনিক গেস্ট হাউস, 3 স্টার হোটেল নেই, কিন্তু থাকার বন্দোবস্ত করবো, নটলে বোলপুরি করবো থাকার বন্দোবস্ত। এবং লুপ্ত প্রায় রাঢ় সংস্কৃতির একটা উৎসব হবে 7, 8, 9, 10 মার্চে, আর এটা চলবে। এটা আমরা একটা ট্রাস্ট করেছি, আমি সেই ট্রাস্টের সভাপতি আমি, এবং এই উৎসব আমরা বন্ধ করবো না, প্রতি বছর করতে হবে। আমার 80 বছর বয়স, আর 2-3 বছর বাঁচবো, কিন্তু তারপরেও যাতে উৎসবটা চলে, তার নেক্সট জেনারেশন লিডারশিপ। 39 সংগঠন যুক্ত হয়েছে এই উৎসবের সাথে, যারা রাঢ় সংস্কৃতি নিয়ে কেউ কাগজ বের করেছে দীর্ঘদিন, কেউ গান সংগ্রহ করেছে, কেউ ভাষা চর্চা করেছে। এই 39টি সংগঠন যুক্ত হয়ে এই উৎসব আমরা করেছি, রাঢ় উৎসব। আমাদের একেবারে হেলা ফেলা করার মতো জাত নয় বাঙালি। বাঙালি সারা পৃথিবীতে সংখ্যাতত্ত্বের ভিত্তিতে 4র্থ স্থানে আছে বাংলা ভাষা, 4র্থ স্থানে। তাহলে এত কোটি মানুষ, 34-35 কোটি মানুষ এক ভাষার কথা বলে, এক গান গায়, শক্তি কম? একজোট হতে পারলে? একজোট হতে পারি না, এবং একজোট হব বলেই পান্থপদ্ধতি তৈরি করা। কেন বাঁধলাম বোলপুরকে? না, পৃথিবীর বাঙালি ভারতবর্ষে এলে একবার শান্তিনিকেতনে যায়, আর শান্তিনিকেতনে একবার গেলে একবার একটা রাত্রি পান্থপা দপে তাকে কাটিয়ে আসতে হবে। সন্ধ্যাবেলা কলের গানে হরিময়ী, আশ্চর্যময়ী দাসী, হরিমতী, আঙ্গুরবালা, ইন্দুবালা, গাহারজান, কালুমিয়া, লালচাঁদ বড়াল, এদের গান কলের গানে বসে শুনতে হলে, ওইখানে বসে বসে মুড়ি আর বাদাম খেতে খেতে ওই গান শুনতে হলে একটা রাত্রি ওইখানে থাকতে হবে। আর বাংলার হারিয়ে যাওয়া রান্না, থোড়ের তরকারি, লাউ ঘন্ট, মুসার ঘন্ট, লাউ চিংড়ি, চাপড়ি ঘন্ট, ঠাকুর বাড়ির রান্না, ভোজন বিলাসী ছিলেন, ঠাকুর বাড়ির রান্না, সব রান্না আমাদের ওখানে পাওয়া যাবে। কমিউনিটি কিচেন, কোনো কটেজের কিচেন হবে না, খেতে হবে কমিউনিটি কিচেনে। এবং ব্রেকফাস্ট করবার আগে তুমি যেই হও, যত বড় মাপের মানুষ হল না, মুখ্যমন্ত্রী হলেও, তাকে গিয়ে ব্রেকফাস্ট করতে বসার আগে গাছের গোড়ায় 2 মগ জল ঢেলে এসে তারপর খেতে বসতে হবে। আগে গাছকে খাইয়ে আসতে হবে, তারপর আপনি খাবেন। ইট মাস্ট। আমরা যেখানে যে জায়গা কিনেছি সেখানে এখনো বেজি আছে, কাঠবিড়ালি আছে, শেয়াল আছে, গোসাপ আছে, ঝিঝি আছে,
জোনাকি আছে, এরাও থাকবে, আমরাও থাকবো, এদের কাউকে তাড়াবো না। প্রচুর পাখি আসে, আরো ফল গাছ লাগিয়েছি, অজস্র পাখি আসবে, পাড়ার বাচ্চারা চুরি করে খাবে আম জাম, হ্যাঁ, তবেই না হবে সত্যি বাংলা। সত্যি বাংলা, সত্যি বাংলার রূপটা একটা ছোট্ট সত্যিকারের বাংলাদেশ আমরা ওখানে বলবো, ওই 30 বিঘা জায়গার সত্যিকারের বাংলাদেশ। আর তোমাদের চ্যানেল মাধ্যমে যদি এটা একটু প্রচার করো, এবং আমাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটা যদি নাম্বারটা দিয়ে দাও, bandhabaadhav.com, দিয়ে দাও, তাহলে আমার ওয়েবসাইটটা তারা বোঝার সময় ওখানে আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। সেই ব্যাংক অ্যাকাউন্টে যদি কেউ অর্থ সাহায্য করতে চান, সেই ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন, যার যতটুকু সামর্থ্য পাঠাবেন। তিল তিলে বিন্দু বিন্দুতে সিন্ধু ঘর। আর বললাম, জমি কিনতে পেরেছি আমার ভয় পাই না। 16 বিঘা জায়গা কিনে ফেলতে পেরেছি, আমার ভয় পাই না। আমি তোমাকে আমাদের এটা দিই, ওয়েবসাইট দিন তো, www.bandhabaadhav.com, স্পেলিংটা PAADAP, পাদপটা PAADAP, আমরা ইয়ের মধ্যে লেখা আছে, সুমেলিয়ানে লেখা আছে, সুমেলিয়ানে যেহেতু দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। ব্রোশরটা তোমরা এটা দেখেও দিতে পারো, আমাদের চ্যানেলে যখন আসবে ভিডিও তখন আপনারা ব্রোশরটাও দেখে নিতে পারবেন, এবং সেখানে সেই যোগাযোগ করতে পারবেন সেই ওয়েবসাইটে, এবং আপনারা ইচ্ছা করলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনাদের সাধ্যমতো এবং আপনাদের পছন্দ মতো যেটুকু সাহায্য করতে চাইবেন, যেটুকু আপনাদের কন্ট্রিবিউশন সেটুকু দেবেন। কেউ যদি কটেজ কিনতে চায়, সত্যি বাংলা তৈরি করার জন্য, কেউ যদি কটেজ কিনতে চায়, হ্যাঁ, কেউ যদি কটেজ কিনতে চায়, তাদেরও স্বাগত, তারাও কথা বলবেন, সে ব্যবস্থাও হবে নিশ্চয়ই। আর আমরা 3টি উৎসব করব। কেন্দ্রীয় উৎসব কিভাবে করব, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে করব। প্রথমটা হচ্ছে 22শে শ্রাবণ করব, সেটা হচ্ছে সবুজের উৎসব, বন উৎসব, সবুজায়ন উৎসব। তারপর করব পলাশ পরব, যখন পলাশ ফোটে মার্চ মাস, তখন করব পলাশ পরব। আর পৌষ সংক্রান্তির সময় করব পিঠে পুলি পরব। আপনারা শুনলেন তাহলে যে 3 রকম পরব হবে এখানে, এবং অবশ্যই বাংলার আনন্দটাও পাবে তার সঙ্গে। বাঙালিদের যে আসল আমাদের হারিয়ে যাওয়া বাঙালি আনা যেটা, সেটার উৎসব হবে। আর কিছু আপনার ছোটবেলার কথা কিছু বললেন না স্যার, ছোটবেলায় কি করতেন? ছোটবেলা, আমার ছোটবেলা কি ছিল কখনো কি জানি না, নিশ্চয়ই ছিল স্যার। 7 থেকে বাড়ি পালানো শুরু করেছি, ক্লাস 7-এ থাকতে থাকতে আমি এটা স্থির করে ফেলেছিলাম যে কিছু হবে না, পড়াশোনা করবো, পাস করলে বিদ্যুৎ। ক্লাস 7-এ থাকতে থাকতে বাড়ি থেকে পারলো না, তখন ডিসেম্বর মাসে পরীক্ষা হতো, জানুয়ারিতে ক্লাস শুরু, পারলাম বাড়ি, নভেম্বর মাসে পারলাম। বিনা পয়সা ট্রেনে চেপে বসলাম, বাঁকুড়াতে গিয়ে নামলাম, যে খুব খিদে পেয়েছে, পকেটে পয়সা নিয়ে করিয়ে চায়ের দোকানে একটু খেতে চাইলাম। ও আমার খেতে দিল, যায় গায়ের রং জামা কাপড় দেখে বলতে অত বাড়ি ছেলে, আমার মুখ থেকে তো কথা বের করতে পারে না, আমাকে রেখে দিল। আমি 3 মাস ছিল ওখানে, চায়ের দোকানে কাপড়ের জুতাম, এ করতাম, সে করতাম, চা দিতাম লোককে। পরে বাড়ি থেকে খোঁজ টোজ পেয়ে কিভাবে নিয়ে যায়, তখন ফেব্রুয়ারি মাস। আমি তো ভয়ে ভয়ে পুরনো ক্লাসের লাস্ট বেঞ্চে কোনার দিকে বসেছি। হেডমাস্টার মশাই ঘরে ঢুকলেন, ক্লাসে ঢুকে বললেন, শুভেন্দু এসছে শুনলাম রে, বি এক্সপোজড। আমি উঠে দাঁড়ালাম, বাড়িতে পারিয়েছিলি, পরীক্ষা দিস নি, তুই পাস, কাল থেকে এইটে বসবি। ফার্স্ট হতাম তো ক্লাসে, তুই পাস। তা স্কুলে তো হেডমাস্টার মশাই ইংরেজি 8 থেকে 9-এ বসে দিই। তারপর তো আমি সুযোগের অপেক্ষায় আছি। আমার অভিভাবকরা আমাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানাবে স্থির করে। আমার সব ভাইরাই খুব কৃতি,
আচ্ছা প্রত্যেকে কৃতি তাদের জীবিকাতে। আমার দুই দিদি দুটো স্কুলের দুর্দণ্ড প্রতাপ হেডমিস্ট্রেস ছিল সবাই। বলে আমি একমাত্র উচ্চ নাকি আত্মীয় স্বজনরা খুব চিন্তিত ছিল আমাকে নিয়ে যে কি হবে ভবিষ্যৎ কি হবে। মা বলতো আমার সবকটি সন্তান খুব কৃতি, একটা যদি একটু অন্যরকম হোক না ওদিকে আছে, আর ওর যদি খুব অসুবিধা হয় তোরা দেখতে পারবি না বাইরে বলতো। আমাকে কাউকে দেখতে হয়নি, আমি লিখেছি ওদের। হ্যাঁ, পার্ট 1-এ পাস করলাম, সিটি কলেজে ভর্তি কমার্স, অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানাবে বললাম, অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে সিটি কলেজে ভর্তি করলাম। পার্ট 1টা পাস করলাম, অনার্সে 63% পার্ট 2-তে একটু বেশি পাওয়া যায়। পার্ট 2 পরীক্ষার আগে দেড় ওখানে 1.5 মাস 87 থেকে 80 বসিয়ে দিয়েছিল, কলেজে কে বসাবে, কাজে এইখানে আমার লেখাপড়া নেই, পড়াশোনা আমি করবো না, খালি গান শুনবো আর গানের পেছনে ঘুরবো। গানের সহবাসে একটা দীর্ঘ জীবন আমি কাটিয়ে দিলাম, শুধু গান শুনে আর গানের মানুষদের সাথে। আমার শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য সবটা জুড়ে কেবল গান ছাড়া কিচ্ছু নেই। যখন আপনার মানে রোজগার করার মানে সময় এলো তখন তাহলে কি করলেন? আমি তো পার্টির হোল্ডেমার ছিল বললাম, তারপর সে পার্টিতেও থাকতে পারলাম না দীর্ঘদিন। মানে উদ্ধত দুর্বৃত্তিগ্রস্ত কমিউনিস্টের সাথে থাকা গেল না। লক্ষণ সেট আমি এক কমিউনে 16 বছর কাটিয়েছি, পাশাপাশি ঘরে থাকা গেল না, চোখ। তারপর 1994 সালের 4th মে আমি হলদিয়াতে ছিলাম, আমার বাড়ি নন্দীগ্রাম। 4th মে যখন বেরিয়ে এলাম ওখান থেকে, দুটি বাচ্চা সন্তান, দুটি স্ত্রীকে নিয়ে, 50 বছর বয়স। তার আগে গান গিয়ে কখন রোজগার করিনি, কিন্তু এখানে তো রোজগার তো করতে হবে, গানটাকে আপাতত প্রফেশন হিসাবে নিলাম। কিন্তু আমি উদ্যোক্তাদের কাছে টাকা পয়সা চাইতাম না, যে আপাতত দিত। আর আমার একটা সিস্টেম ছিল, আমার এবং আমার 4-3 জন যন্ত্রী যা টাকা পাবো সকলে সমান ভাগ করে। হ্যাঁ, আমাকে সেটা কেউ যেত না। এমনকি যখন আমার যন্ত্রীতে আমি লোপাকে দিয়ে দিই, লোপা তো তখন লোপা নিজের যন্ত্রী ছিল না, লোপা যখন আমার সঙ্গে অনুষ্ঠান করতে যেত, তারপর যখন লোপা নিজে অনুষ্ঠান শুরু করলো তখন আমার যন্ত্রী তার আগে 2 বছর সাথে বাজিয়েছে। আমি লোপাকে বললাম, লোপা তুই এদের নিয়ে নে, তো গানগুলো 2 বছর ধরে বাজাতে শিখে গেছে, আমি একটা দল তৈরি করে দেবো। হ্যাঁ, মানে লোপা কেঁদে ফেলেছিল, এখনো বলতে গিয়ে কেঁদে ফেলে যে এরকম কেউ করে। সেই গান খোঁজা মানুষ হিসাবে আর জীবনে কিছু করিনি, কিচ্ছু করিনি। বিয়ে তো করেছিলাম কিন্তু গৃহিণী। কিন্তু আমার সন্তান দুটি খুব ভালো হয়েছে। আমার ছেলে তো ফিল্ম এডিটিং এর জগতে খুব বিখ্যাত মানুষ, ওর নাম অনির্বাণ মাইতি। এবং লেখালেখিতে ও লেখাপড়ার জন্য সারা পৃথিবীর বাঙালি উন্মুখ থাকে, এত ভালো কলম ওর, এত ভালো কবিতা লেখে। ওর একটা কবিতার লাইন বলি, যে মেয়েটা হচ্ছে বড়, পারলে তাকে বারণ করো বর্ষাকালে মেঘের সাথে মিশতে। যে মেয়েটা আর একটা, আমি তো ওর কবিতা মুখস্থ বলতে পারি না, আজকেই বোধ একটা কবিতা পোস্ট করেছে, দেখছিলাম। আমি মুখস্থ রাখতে, আমি তো সোডিয়াম ফল করে যায়, মুখস্থ রাখতে পারি না সবসময়। আজকে একটা কবিতা করেছ, লিখছে, বুঝতে হবে প্রকৃতি অস্থির হয়েছে, ঝড় উঠলেই বুঝতে হবে
প্রকৃতি অস্থির হয়েছে, মাঝিকে তখন অচঞ্চল থাকতে হয়, শক্ত হাতে বৈঠা ধরে লক্ষ্য অভিমুখী হতে হয়, নইলে নৌকো ডুবতে পারে। ঝড় উঠলেই সব ঝড়ের মুখে বুক পেতে দাঁড়াতে নেই। কোনো কোনো ঝড় মাথা নিচু করে উপর দিয়ে বয়ে যেতে দিতে হয়, ভবিষ্যতে আরো বড় কোনো আঘাত সামাল দেওয়ার শক্তি সঞ্চয় করতে। ঝড় উঠলে কবিতা লিখতে নেই, ঝড় উঠলেই কবিতা লিখতে নেই। খাতার পাতা বড্ড দাপাদাপি করে। ঝড়ের তাণ্ডব শেষে প্রকৃতি শান্ত হলে কবিতা পথে নামে। ঝড়ের তাণ্ডব শেষে প্রকৃতি শান্ত হলে কবিতা পথে নামে। এলোমেলো হয়ে যাওয়া ধ্বস্ত পৃথিবীটাকে নতুন করে সাজাতে কবিতা পথে নামে। অসাধারণ স্যার, মানে কিছু বলতেই পারছি না, এতটা মানে কবিতাটা আমি গান লিখি, গানের থেকে কবিতা লিখতে আমার ভালো লাগে বেশি। গানের না ফ্রেমের ছবির মতো, এই চারটে ফ্রেম একটা শরীর কাঠামোর মধ্যে আবদ্ধ থাকে সে। কবিতা মুক্ত পাখির মতো একদম। আর একটা কথা বলি, তো বলতে ইচ্ছে করছে। আমার কি মানসী আছে, তার নাম টিয়া। সে কখনো আমার প্রেমিকা, কখনো স্ত্রী, কখনো মা, কখনো মেয়ে, কখনো বোন। আসলে মেয়েদের তো অনেক আলো, প্রিজমে আলো পড়লে যেমন তার 7 রং ছিটকে বেরোয়, নারীর ওই রকম রং ছিটকে বেরোয়। যে বুঝতে পারে সে পারে, বেশিরভাগ লোকই পারে না। এই পুরুষতান্ত্রিকতা, পুরুষ দাম্ভিকতার আধিপত্যবাদের বৃত্তি দাঁড়িয়ে পারে না মেয়েকে বুঝতে। আর কোন ভোগ করা তো সহজ কাজ না। টিয়াকে নিয়ে আমার অনেক সিরিজ আছে, একটু শুনে। আজ সকালে হঠাৎ তোর একটা SMS পেলাম টিয়া। সুমনের গানের কয়েকটা লাইন তুলে নিয়ে তুই লিখেছিস, প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে এ আমার আগুন, তুমি আবার ওঠো জ্বলে। আচ্ছা, লিখলি যখন, তখন কেন লিখলি না তোমার সেই আদিম জ্বলা কিছুই কি নেই বাকি? হে আমার আগুন, আমার পালিয়ে যাওয়া পাখি। একটা জব্বর জবাব দিতে পারতাম তোকে। বেঁচে থেকে মরার দেশে আমার রাজ্য রাখা, পুড়িয়ে খাক করে দাও মিথ্যে বেঁচে থাকা। আমি তো বসে আছি আগুন দেখবো বলে। প্রিয়া, বারুদ স্তূপাকার করে রাখলেও তাতে আগুন জ্বলে না, একটা অনুঘটক লাগে, একটা ফুলকি। চকমকি পাথরের বুকের গভীরে লক্ষ কোটি বছর ঘাপটি মেরে বসে আছে যে আগুন, তার বহিঃপ্রকাশেও ঘর্ষণের একটা অনিবার্য ভূমিকা থাকে। এসব কথা বুঝে উঠতেই একটা জীবন পেরিয়ে যায় রে টিয়া। দেখ এসব কথা, আজ থেকে তোর নাম ফুলকি। শুনলাম তোর একটা সুন্দর ছানা হয়েছে, ওটাকে নিয়ে একদিন আসিস আমার কাছে। তোদের দেখলে ভালো থাকি আমি, হয়তো বা আবার কোনদিন জ্বলে উঠতে পারি। এই যে আপনি এতদিন রাজনীতিতে ছিলেন, আপনাকে কোনোদিন কোনো আসনের জন্য বলেনি? আমি ভোটে দাঁড়াবো ছিল, স্পষ্ট পার্টিকে বলেছি ভোট দাঁড়াবো।
আচ্ছা, এই যে তো আমাকে হলদিয়াতে তখন কাউন্সিলর হওয়ার জন্য অনেকবার বলেছে, কাউন্সিলরের চেয়ারম্যান করে দিত, ভোটে দাঁড়াবো। এবং কমিউনিস্ট পার্টি এখনো ভোটে দাঁড়ায়। আমি কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে এসেছি, পার্টির সদস্য নেই, কিন্তু আমি কমিউনিস্ট। আমাকে কিনতে পারিনি কেউ, আমাকে কিনতে পারিনি। তাছাড়া ওইরকম দুদশটা অসৎ দৃষ্টান্ত দেখে আমার বিশ্বাসের ভিত নড়ে যাবে, এতটা অগভীর নয় আমার বিশ্বাস। যারা ভেতর থেকে কমিউনিস্ট তারা কোনোদিনই পরিবর্তিত হতে পারে না। এই যে আছে, কিন্তু আমি দাঁড়াবো, আমি এখনো চাই না কমিউনিস্ট পার্টি ভোটে দাঁড়া, মাঠে থাক, লড়াই করুক, আছি সঙ্গে। এই যে এখন যে রাজনীতিটা হয়, এটাকে তো রাজনীতি বলা যায় না, এটা তো গোটা নীতি। ইতরামো হচ্ছে, ইতরামো। গুন্ডাদেরও একটা সাহসটাও থাকে, একটা গুন্ডাদেরও বুকের পাটা থাকতে হয়। এগুলো গুন্ডা নেই, গুন্ডাও নয়, ইতর এগুলো। শুধু তাই না তো স্যার, এই যে এখন কেউ কিছু প্রতিবাদ করতে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না, সেগুলো। আমি তখন কথা বলি, আমার অভিজ্ঞতা একেবারেই আলাদা। আমি একবারে ঘোষিত কমিউনিস্ট, সকলে জানে। এখানে যারা তৃণমূলের কাউন্সিলর আছে তারাও পায়ে হাত দিয়ে প্রণাম করে রাস্তা দেওয়া হয়। হ্যাঁ, পায়ে হাত দিয়ে প্রণাম করে। সর্বজন গ্রাহ্যতা, এইটা কেউ তো অর্জন করতে হবে। তো মানুষ অমরত্ব নিয়ে জন্মগ্রহণ করে না, তো অমরত্ব অর্জন করে। আমি খুব লুকিয়ে থাকা মানুষ, তুমি আমাকে চিনতেও না, আমার এত কথা জানতে না। আমি একদম লুকিয়ে থাকা মানুষ। পশ্চিমবাংলার শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা আমাকে চেনে, শুনেও পারে আমার মুখের জন্য। আমার মুখ অত্যন্ত, আমি অত্যন্ত দুর্মুখ, মেদিনীপুরিয়া তো দুর্মুখ মানুষ একদম। এবং প্রশ্নহীন কোনো আনুগত্য বিশ্বাস করি না। কাউকে বিশ্বাস, কারোর প্রতি অনুগত হলে সব প্রশ্ন আনুগত্য বিশ্বাস করি। আমি নতুন ছেলে মেয়েদের বলি দুটো জিনিস মাথার মধ্যে, এক হচ্ছে স্তাবক এবং নির্বোধ, এদের থেকে দূরে থাকো। স্তাবক আর নির্বোধের পাশে থাকবে না। 2 নম্বর হচ্ছে কমিউনিস্ট পার্টির প্রতি অনুগত হবে, কিন্তু সে আনুগত্য প্রশ্নহীন নয়, নেতার কথা দৈববাণী নয়। 1000 প্রশ্ন করবে, উত্তর দিতে বাধ্য। আমার সামনে নেতারা দাঁড়ায় না। জয়ন্ত ভট্টাচার্য আমাকে একদিন বলছে, জয়ন্ত মারা গেলেন, শুধু আমি তো আবার এগ্রিকালচারের লোক, তোমাদের কালচারটা বুঝি না, কৃষক সবার অফিসে। আমি বললাম, জয়ন্তদা, আমার তো 2 বছর বড় জয়ন্তদা আছে, বেঁচে থাকলে 81 হতো, আমার 79, মানে 80 পড়বো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে। আমার আবার জন্মাষ্টমীর দিন জন্ম, মায়ের অষ্টম গর্ভের ছেলে। আবার জয়ন্তদা আপনি কাজ করুন, আপনি এগ্রিকালচার করেন, নিবিড় পদ্ধতিতে ধান চাষ করুন। কালচার না বোঝেন তাহলে দয়া করে কমিউনিস্ট করবেন না। চুপ, এগ্রিকালচার বোঝেন, এগ্রিকালচার করুন, নিবিড় পদ্ধতি ধান চাষ, কমিউনিস্ট করবেন না। তখন হাসছে, তখন আমি এরকম দুর্মুখ। কিছু ক্ষেত্রে তো দরকারই স্যার, কিছু কিছু মানুষ যদি দুর্মুখ না হয় তাহলে তো সবাই স্তাবক আর নির্বোধ আর তাবক টাটকা বলে যান। তা আমাকে তো তৃণমূলের চেয়ারম্যান এসেছিল, আমার সাথে দেখা করতে, শরীর খারাপ ছিল, তৃণমূলের চেয়ারম্যান বলছে, আমি বলছি এবার তো অনেক বছর, 4 বছর হয়ে গেল কল্যাণীতে, এবার যাই। বলছে না না, আপনাকে করতে হচ্ছে, তবে আপনি কল্যাণীতে থাকুন, আপনি কল্যাণীর লোক হয়ে গেছেন। ওই যে সর্বজন বল, কল্যাণীতে আপনি ছাড়া কোন সর্বজনগ্রাহ্য মানুষ নেই, যাকে একটা সংগঠন মাথায় বসিয়ে দিলে সকলে মেনে নেই। দ্য অনলি ম্যান কল্যাণী, আমিও নই। আপনার গুণের জন্যই তো সেভাবে গুণ না, দোষ জানি না, আমার ধারণা আমার দোষের জন্য আর কি। না স্যার, আপনার মতো এরকম মানুষ
বেশি দেখা যায় না। 2 মিনিট বসো, চাটা বসে আছে, চা না খেয়ে ছাড়বো না। তিনি আপাত মস্তক বিপ্লবী। তার অগ্নিবর্ষী ভাষণে অনায়াসে উদ্ধৃত করতে পারতেন অসংখ্য বিপ্লবী বাণী, ফলে নজর কাটতেন সকলে। একজন বলতেন, বিপ্লবী হওয়া কি চারটিখানি কথা? ভালো মন্দ মিশিয়ে তিনি বিপ্লবের সপক্ষে একজন মানুষ। যখন সময় এলো দ্বিতীয় জন শহীদ হলেন অজ্ঞাত পরিচয় ঘাতকের হাতে, আর প্রথম জন ততদিনে পূর্ব পরিকল্পনা মাফিক নিরাপদ জীবন বেছে নিয়েছে। এসব ঘটনার অনেক দিন আগেই মানুষ আড়ালে প্রথম জনকে বলতো বন্ধ, আর দ্বিতীয় জনকে বলতো প্রকাশ্যেই একটা সাচ্চা মানুষ। তোমার কবিতা শুনবো, চাটা নিয়ে আসি।